ইংরেজি শেখার এই ক্লাসটাতে এখন যারা জয়েন করেছো, যারা পুরনো ছাত্রছাত্রী আছো, সকলকে আমার অসংখ্য শুভকামনা। এখন গত ক্লাসটাতে আমি মানে একটা কনসেপ্ট দিয়েছিলাম পার্টস অফ স্পিচের ব্যাপারে বা বাক্যের অংশের ব্যাপারে। তো এই ক্লাসটাতে আর বেশি সময় নষ্ট করব না। এই ক্লাসটাতে একেবারে প্রথম থেকেই তোমাদের একেবারে স্ক্রিনে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি যেরকম বলি যে প্রথম ক্লাসটাতে আমি একটা ধারণা দিই, মুখে গল্প করি, তোমাদের সাথে গল্প করে খানিকটা একটা ধারণা দিয়ে তার ঠিক পরের ক্লাসটাতে আমি সেইটাকে একেবারে হাতে কলমে বা বইয়ের সাহায্যে বা ব্ল্যাকবোর্ডের সাহায্যে বা স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্যে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি। তো যারা এই ক্লাসগুলো ফলো করছো তারা অবশ্যই বলবো যে তাদের পিছনের ক্লাসগুলোকে অবশ্যই দেখতে, কারণ পিছনের ক্লাস দেখলে তবেই কিন্তু পরের ক্লাসটাকে দেখতে সুবিধা হবে। হঠাৎ করে একটা ক্লাস দেখলে সেটা যেমন বুঝতে অসুবিধা হবে, তেমনি আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু আগের ক্লাসের একটা রেফারেন্স থাকে, মাঝখান থেকে দেখলেও সেটা বোঝা যায় না। আর ক্লাস দেখার সময় বা ক্লাস করবার সময় প্রত্যেককে বলে রেখে দিয়েছি যে প্রত্যেকেই কিন্তু ইয়েটা রাখবে, খাতা এবং পেন প্রত্যেকে হাতের কাছে রাখবে। যেটা যেটা প্রয়োজন হবে নোট নেবে, প্রয়োজনে এই যে ক্লাসের যে ভিডিও আছে এটাকে থামিয়ে থামিয়ে পজ করে করে দেখবে। তাহলে কি হবে, জিনিসটা অনেক ক্লিয়ার হবে এবং তোমার নোট নিতেও অনেক সুবিধা হবে। আর তোমাদের আরেকটা বিশেষ বিষয় যে তোমাদের যে যে জিনিসগুলো জানবার থাকছে, আমি তো দূর থেকে বুঝতে পারছি না যে তোমাদের কোন জিনিসটা বুঝতে পারলে না। তো সেই যেগুলো বুঝতে পারলে না সেটা যারা বয়স্ক হন, যারা বাচ্চা হন, যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, প্রত্যেকেরই না বোঝা জায়গাটা আমাকে কমেন্ট করে জানাতে হবে। জানালে আমি সেইটার উপরে বুঝতে পারবো যে ওটা অনেকে বুঝতে পারেনি, সেইটার উপরে আমি ক্লাস নিয়ে সেটাকে ডিটেল করব। তো চলো আর বেশি কথা না বলে আজকের ক্লাসে একেবারে হাতে কলমে স্ক্রিনে গিয়ে দেখি যে পার্টস অফ স্পিচ তার ভিতরে আর কি কি আছে। তো যেটা বলছিলাম, এবার দেখতে পাচ্ছ এতে পার্টস অফ স্পিচ বা বাক্যাংশ। বাংলাতে কি হয়, আমাদের পদ বলা হয়, এক একটা এই যে অংশগুলোকে এক একটা পদ বলা হয়, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে ঠিক ওই রকমটা না হলেও প্রত্যেকটিকে এরকম পার্টস অফ স্পিচ বলা হয়, যেগুলো নাউন, প্রোনাউন, আমি তোমাদের কনসেপ্টের ক্লাসে বলেছি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা এবার একটু ডিটেলে দেখে নিই। আমি তো ওখানে যখন কনসেপ্টের ক্লাস করি তখন তো বিশেষ বেশি উদাহরণ দিতে পারি না, তো এখানে তোমরা ডিটেলে খানিকটা দেখতে পাবে। তো দেখো, প্রথমটা হচ্ছে একটা বাক্য ধরে দেওয়া আছে যে স্বামী বিবেকানন্দ ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন ইন 1898। স্বামী বিবেকানন্দ 1898 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এইটার মধ্যে দেখো, আমি তোমাদের ওই উদাহরণে বলেছিলাম একটা বাক্যকে যদি মানে কেটে কেটে দেখো, ভাগ করে করে দেখো, তাহলে কি হবে যে বুঝতে পারবে যে সেই বাক্যটার মধ্যে কিন্তু বেশ কিছু অংশ রয়েছে। দেখো, এই এক একটা ওয়ার্ডকে যদি মানে এক একটা শব্দকে যদি, তোমরা তো ওয়ার্ড শিখেছো, এক একটা শব্দকে যদি আলাদা আলাদাভাবে দেখো, আচ্ছা স্বামী বিবেকানন্দ এটা কি? স্বামী বিবেকানন্দ তো একটা ব্যক্তির নাম, তো এ নাম মানে আমরা কি শিখেছি? নাউন শিখেছি। আচ্ছা, দ্বিতীয় শব্দটা কি আছে? ফাউন্ডেড, মানে প্রতিষ্ঠা করেছেন বা কাজ করা বোঝাচ্ছে, মানে কি প্রতিষ্ঠা করা। ফাউন্ড মানে কি সেটা পরে তোমার টেন্সে শিখবে, শেখাবো আমি। আর ফাউন্ডেড মানে হচ্ছে, ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, ফাউন্ডেড মানে হচ্ছে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেটা তো একটা কাজ করা, তার মানে সেটা হচ্ছে ভার্ব। দেখো, আরেকটা বেরিয়ে গেল, মানে একটা বাক্যের অংশ। 3 নম্বর ওয়ার্ডটা দেখো, রামকৃষ্ণ মিশন, তো সেটা কি একটা নাম, আবার একটা নাউন বেরিয়ে গেছে। তা আমি কিন্তু বলেছিলাম যে একটা বাক্যের মধ্যে যে এতগুলো যে বাক্যের যে পদ বা ভাগ বলেছি, একটা বাক্যে যে সব কটা ভাগই থাকবে তা না, কিন্তু এই ভাগগুলোকে অদল বদল করে এই ভাগগুলো নিয়েই কিন্তু একটা বাক্য তৈরি হবে। তার মধ্যে বলেছিলাম নাউন, প্রোনাউন এবং ভার্ব এগুলো বেশিরভাগ ক্ষেত্রে থাকে। আচ্ছা, 4 নম্বরটা দেখো, ইন, এই একটা ইন ব্যবহার হয়েছে, ঠিক আছে? মানে আমি বলেছিলাম যে কোনো কিছু সম্পর্ক বোঝায় এই বাক্যের প্রথমে বসে, ঠিক আছে? তো এই ইনটা কি কোথায় বসেছে? এই দেখো, এইখানটা বসেছে। ইন মানে কখন হয়েছে, সময়কে বোঝালো। আমি বললাম স্থান, সময়, এই সমস্তগুলোকে যখন বাক্যের সঙ্গে তার সম্পর্কটাকে বুঝিয়ে দেয়, তখন এই প্রিপজিশন বসে।
প্রি মানে কি আগে, এই দেখো এই 1898 এটা তো একটা সাল, এটা একটা নাউন, ঠিক আছে? তাহলে এই সালটার আগে কি বসেছে? ইন বসেছে। তা ইন মানে কি? প্রিপজিশন বেরিয়ে গেল একটা। আবার দেখো এই যে একটা সাল 1898 যেটা বলছিলাম, এই 1898ও একটা নাউন। তা গেল, এইভাবে বুঝতে পারলে যে বাক্যটাকে ভাগ করা হয়। এবার বাক্যের যে অংশ, এটাকে পার্টস অফ স্পিচ বলে, আমরা তোমাদের কনসেপ্টের ক্লাসে আমি বলেই দিয়েছি। তাহলে কি হচ্ছে এখানে দেখো কতগুলো অংশ ভাগ করা হয়েছে। এ দেখো নাউন আছে একটা, হ্যাঁ, প্রোনাউন আছে একটা, অ্যাডজেক্টিভ আছে একটা, মানে কি নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওই এর সঙ্গে এই অ্যাডভার্বের সঙ্গে এই যে ভার্বের যে কি সম্পর্ক সেটা বুঝিয়ে দিয়েছি। এবার অ্যাডভার্ব, নাউন, তোমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, এদের যে গুণাগুণ প্রকাশ করে সেটা বুঝিয়েছিলাম। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ আবার কি করছে? এই নাউন আর প্রোনাউনের গুণাগুণকে প্রকাশ করছে। হ্যাঁ, কেমন সে ছেলেটা, কেমন, বা সে আকাশের রংটা কেমন, এইগুলোকে প্রকাশ করছে। তেমনি প্রিপজিশন, এখানে দেখো প্রিপজিশন আছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্ব হয়ে গেল। প্রিপজিশন, প্রিপজিশন কি হচ্ছে? পদান্বয়ী অব্যয়, যে মানে অব্যয় মানে কি? যার কোনো ব্যয় হয় না। ইন, আউট, অ্যাট, এই সমস্ত যেগুলো আছে সেইগুলোকে বলেছিলাম যে যেগুলো মানে কোনো শব্দের আগে বসে, নাউন প্রোনাউনের আগে বসে। এবার কনজাংশন, কনজাংশন মানে কি? সংযোজক অব্যয়। ওই যে অ্যান্ড, বাট, এইগুলো বলেছিলাম যে দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে। যে আর বলেছিলাম হায় হায়, এ মা, হুররে, কি মানে কি আশ্চর্য, এই যে ব্যাপারগুলো হয়, এই যে উচ্ছ্বাস, আবেগ, শোক, দুঃখ, অনুভূতি, এগুলোকে যে প্রকাশ করা হয় সেটাকে বলছে ইন্টারজেকশন। তাহলে দেখো এই ভাগগুলো বেরিয়ে গেল, পার্টস অফ স্পিচের কতগুলো ভাগ। আমরা কিন্তু বাক্যে এইগুলো মনে মনে কিন্তু আমরা প্র্যাকটিস করব। আর কি দেখব? উদাহরণ দেখব। নাউন, নাউন মানে কি বলেছিলাম? বিশেষ্য। যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি, বন্ধু, স্থান, গুণ, জাতি, যা কিছু চারপাশে দেখছো যা দিয়ে নামকে বোঝাচ্ছে, যে কোনো স্থানকে, জায়গাকে, এই সমস্ত যে যার মধ্যে কোনো একটা কিছু নাম আছে সেটাকেই বলছে নাউন। যেমন দেখো সুভাষচন্দ্র ওয়াজ এ গ্রেট প্যাট্রিয়ট, সুভাষচন্দ্র একজন মহান দেশপ্রেমিক ছিলেন। তাহলে এটা কি? সুভাষচন্দ্রটাকে যদি আলাদা করে ধরি তাহলে এটা কি বোঝাচ্ছে? সুভাষচন্দ্রটা হচ্ছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা নামকে বোঝাচ্ছে। আচ্ছা, গোল্ড ইজ এ প্রেশাস মেটাল, মানে প্রেশাস কথাটা জেনে রাখো। এইভাবে আস্তে আস্তে তোমাদের ওয়ার্ডের যে স্টক সেটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রেশাস মানে হচ্ছে অত্যন্ত মূল্যবান, আর মেটাল মানে ধাতু। তাহলে গোল্ড ইজ এ, গোল্ড কথাটাকে যদি বলি তো এটা কি? এটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে? এটা কি কোনো সৌন্দর্য বোঝাচ্ছে? এটা কি কোনো তোমার হচ্ছে কোনো কাজের গতি টতি এই সমস্ত কিছুকে বোঝাচ্ছে? এগুলো বা এটা কি কোনো বাক্যকে জুড়ে দিচ্ছে? না, কোনোটাই করছে না। বা এটার মাধ্যমে কোনো উচ্ছ্বাসও প্রকাশ করা হচ্ছে না। তাহলে এটা কি? এটা তো একটা জিনিস, এই জিনিসের বা এটা ধাতু, এর ধাতুর নাম বোঝাচ্ছে। তাহলে এটাও হচ্ছে একটা নাউন। দীঘা, দেখো একটা স্থান, দীঘা ইজ এ সি টাউন, দীঘা একটা সমুদ্র শহর। তা দীঘা কথাটার মানে কি? দীঘা হচ্ছে একটা স্থানের নাম। কলকাতা, দিল্লি, লন্ডন, এই সমস্তই কিন্তু একটা স্থানের নাম। তো তেমনি তুমি বলতে পারো পাহাড়ের নাম আছে এভারেস্ট, সমুদ্রের নাম আছে প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর, এই সমস্ত আছে। তো এগুলো একটা স্থানের নাম। এবং কাইন্ডনেস, এইটা কিন্তু একটু বেশি করে মনে রাখো। কাইন্ডনেস, কাইন্ড মানে হচ্ছে দয়া, ভালো কথা। কাইন্ডনেস মানে কি? সেটাও কিন্তু দয়া মানে একটা গুণকে প্রকাশ করছে। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু, মানে একটা ভার্চু মানে কি? গুণ, একটা মহান গুণ। তাই যে গুণের নাম নির্দেশ করছে কাইন্ডনেস, ঠিক আছে? তো এই কাইন্ডনেসটাও কিন্তু একটা নাউন। এবার দেখো তুমি এরকম কিন্তু এগুলোতে সামান্য কিছু দেওয়া আছে, বিভিন্ন শব্দের মধ্যে এরকম জিনিস তোমরা পাবে।
আমি কিন্তু এই পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদেরকে আবার বলে রাখছি, এগুলো আমি বেসিক ক্লাসগুলো করাচ্ছি, আমি কিন্তু অ্যাডভান্স ক্লাসগুলোও করাবো পরবর্তীতে। একটু শিখে নিয়ে তখন সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন একটু ধারণা তৈরি হয়ে যাবে এইভাবে তখন কিন্তু অ্যাডভান্স আরও ডিটেলে যখন করাবো তখন সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো প্রোনাউনে কি বলেছিলাম, যে নামের পরিবর্তে যেটা বসে সেইটাকে বলা হচ্ছে প্রোনাউন। হরভজন সিং ইজ ফেমাস, ভালো কথা। ফর হিজ, তার। এখানে দেখো আবার যদি বলতাম হরভজন সিং ফেমাস, হরভজন সিং বোলিং করে, হরভজন সিং খায়, হরভজন সিং বিজ্ঞাপন করে, হরভজন সিং ব্যাটিং করে। বারবার এই নামটাকে, একটাই নামকে, একটা নাউনকে বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় প্রোনাউন। এর পরিবর্তে বসছে, এই যে এখানে লেখা আছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে সেটাই হচ্ছে প্রোনাউন। যেমন হি ইজ অ্যান অফ স্পিনার, দেখলে হরভজন সিং প্রথমে বলেছে, তারপরে লিখছে কি, তারপরে আবার কি হরভজন সিং লিখবো না, এবার লিখছি হি ইজ এ, মানে ওই হরভজনই কথাই বলা হচ্ছে, হি ইজ অ্যান অফ স্পিনার। আমি কিন্তু এইটা দেখো এই এ এবং এন নিয়ে, এ এন দি এইগুলো নিয়ে কিন্তু সামনের ক্লাসটা করতে চলেছি। মার্কার এটা নিয়ে নিই, পেন্সিলটা। আর্টিকেলগুলো নিয়ে সামনের ক্লাস করবো, যে এখানে কেন এ বসলো না, কেন এন বসলো, সেগুলোকে একদম ডিটেলে ক্লিয়ার করে দেবো তোমাদেরকে, আর কখনো ভুল হবে না। তিনি একজন অফ স্পিনার, তাহলে কি ব্যবহৃত হয়েছে, এখানেও সেই তার পরিবর্তে ব্যবহার হয়েছে, নামের পরিবর্তে। হি উইল প্লে এ লং টাইম ফর হিজ কান্ট্রি, তিনি এক দেশের হয়ে দীর্ঘদিন খেলবেন। তা এখানে প্রত্যেকটাতেই দেখলে এই যে হরভজন সিং এর নামটার পরিবর্তে হি বসলো, তাই পুরুষদের ক্ষেত্রে হি বসে, এবং যদি কোনো মহিলা হয় সেক্ষেত্রে সি বসবে। এবং একাধিক ব্যক্তি যদি হয়, একাধিক সে যদি হয়, হ্যাঁ, একাধিক সে মানে পুরুষ, একাধিক সে মানে মহিলা, যদি এরকম যদি একাধিক হয় তখন বলা হবে কি দে। তো এবং এই ক্ষেত্রে কিন্তু মানে এই যে তোমার শুধুমাত্র হি সি এইগুলো ব্যবহার হচ্ছে এটা কিন্তু নয়। তুমি, ইউ, তোমরা, ইউ, এগুলো, উই মানে আমরা, এইগুলোও কিন্তু প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। তো এরপরে আসছি অ্যাডজেক্টিভে। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা এগুলো বোঝায়। আমি তো কনসেপ্টের ক্লাসে ভালো করে বলেছিলাম তোমাদেরকে, যে এবার উদাহরণগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। সুচিত্রা সেন ওয়াজ এ গ্রেট অ্যাক্ট্রেস। সুচিত্রা সেন একজন মহান অভিনেত্রী ছিলেন। অভিনেত্রীকে কেমন অভিনেত্রী ছিলেন এইভাবে জিজ্ঞাসা করতে হবে, কেমন অভিনেত্রী ছিলেন, গ্রেট অ্যাক্ট্রেস। এই যে গ্রেট কথাটা, মহান, এই যে মহান কথাটা ব্যবহার করা হলো, এইটাই হচ্ছে এই যে নাউনকে এই অভিনেত্রী বা এই সুচিত্রা সেন, এই সুচিত্রা সেন কেমন ছিল, এই গ্রেট অ্যাক্ট্রেস, এই গ্রেট অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেসটা কেমন ছিল, মহান অভিনেত্রী। মহানটা হচ্ছে অভিনেত্রী মহত্বকে নির্দেশ করছে। আবার দেখো একটা, দেয়ার ইজ এ হিউজ ব্যানিয়ান ট্রি অ্যাট দ্য বোটানিক্যাল গার্ডেন, মানে কি গাছটা ছিল, ওই যে বট গাছটা ছিল সেটা কত বড় ছিল। বোটানিক্যাল গার্ডেনে একটি প্রকাণ্ড বট গাছ আছে, এই যে প্রকাণ্ড, অনেক বড়, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তেমনি 5 cows আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, 5টি গরু ঘাস খাচ্ছে। কটা গরু ঘাস খাচ্ছে, গরু কটা ঘাস খাচ্ছে, সংখ্যাটা দেখিয়ে দিচ্ছে, গরুর সংখ্যাকে নির্দেশ করে দিচ্ছে, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তেমনি স্কাই ইজ ব্লু, মানে নীল রঙের আকাশ, ওই যে নীল, ওই নীলটা হচ্ছে, নীল রং হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। তেমনি এরপরে এসো ভার্বে। আচ্ছা, ভার্বের দ্বারা কি বোঝায়, কিছু মানে কিছু করা, মানে কোনো কাজ করা বোঝায়, হওয়াকে বোঝায়, ঠিক আছে। তো এই কাজ সম্পর্কিত যে কোনো ধরনের জিনিস, যেমন একটা উদাহরণ দিই, শ্রী বাজপেয়ী টুক এ স্ট্রং ডিসিশন অন কাশ্মীর, শ্রী বাজপেয়ী কাশ্মীর নিয়ে কঠোর সিদ্ধান্ত নিলেন। আচ্ছা, কর্তার কাজকে বোঝাচ্ছে। এখানে দেখো এই উদাহরণ আছে বইতে, যা আছে আমি সেইভাবে একটা দেখাচ্ছি, একটা পিডিএফ নিয়ে। তো
হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই যে আর, এটাও কিন্তু একটা ক্রিয়া। তো এই যে ভার্ব, এই ভার্বের কিন্তু অসংখ্য ভাগ আছে। কি বলছি, ভার্বের ভার্বের কিন্তু বিভিন্ন ভাগ আছে। মেন ভার্ব আছে, ঠিক আছে, আর কিছু ভার্ব আছে সাহায্যকারী ক্রিয়াপদ। এই যে এই আর, ঠিক আছে, আর ব্যবহার হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সমস্তগুলো সাহায্যকারী যে ক্রিয়াপদ, সাহায্য করে, সাহায্যকারী ক্রিয়াপদ। আমি এই মাউস দিয়ে লিখছি বলে লেখাটা একটু অসুবিধা হচ্ছে, আমি সামনের দিন চেষ্টা করব। আচ্ছা, এই লেখাটার দরকার নেই, এই লেখাটা ভালো আসছে না, কারণ মোট কথা মনে রেখে দাও যে এটা সাহায্যকারী ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হয়। আটটা ইজ, এম, আর, এইগুলোও কিন্তু ভার্ব। আওয়ার স্কুল হ্যাজ, এই দেখলে আমি বললাম এম, ইজ, আর, এইগুলো হ্যাজ, হ্যাড, এইগুলো কিন্তু হ্যাভ, এগুলো শ্যাল, উইল, এগুলোও কিন্তু এক একটা ভার্ব। এখানে কি হচ্ছে, আওয়ার স্কুল হ্যাজ এ ফাইন প্লেগ্রাউন্ড, আমাদের বিদ্যালয়ে একটা সুন্দর মাঠ এই যে আছে। এই যে বিদ্যালয়ের আছে, এই আছেটাও কিন্তু একটা ভার্ব, থাকা, ঠিক আছে, আছে বা থাকা, এটাও কিন্তু একটা ভার্ব। এবার দেখো, তোমরা ভাবছো হয়তো যে এগুলোকে আরটু ডিটেলে, অবশ্যই আর একটু ডিটেলে আমি ভার্ব পড়বো, মানে তো এই সমস্ত যে কনফিউশনগুলো এর ভিতরে থাকছে, এই কনফিউশনগুলোতে ভার্ব যখন পড়বো অবশ্যই ক্লিয়ার করে দেবো। এই যে অ্যাডজেক্টিভ, আমি এখন সংক্ষেপে সংক্ষেপে তোমাদেরকে এই উদাহরণগুলো হাতের কাছে পেয়েছি, এগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এগুলো তো আরও ডিটেল করে যখন এই পার্টিকুলার প্রোনাউন পড়াবো, পার্টিকুলার ভার্ব পড়াবো, তখন তো ডিটেল করবোই, নাউন পড়াবো তখন তো ডিটেল করবোই। এখন এসো, এরপরে এসছি অ্যাডভার্ব। অ্যাডভার্বে কি আছে, অ্যাডভার্ব যেটা বলেছিলাম তোমাদের মুখে এর আগের ক্লাসে, অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ কি করে, এবং যে কোনো অ্যাডভার্বের সম্বন্ধে যখন কিছু বলে বা তার অর্থকে বোঝায় বা তার মানে কি বলবো, গুণাগুণ বা তার পরিমাণ, এই সমস্তগুলোকে বোঝায়, তখন তাকে অ্যাডভার্ব বলে। তাহলে কি হচ্ছে, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেরও, এদের গুণাগুণ সম্পর্কে এদেরকে প্রশ্ন করে যা পাওয়া যায়, এদের গুণাগুণটা কেমন, সেটাকে বলছে অ্যাডভার্ব। দেখা যাক উদাহরণ দিয়ে কি হচ্ছে। ব্রেটলি বোলস ওয়েল, ব্রেটলি জোরে বল করে, এইখানে এই যে জোরে, ঠিক আছে, কি হলো, ফাস্ট। ব্রেটলি বোলস ফাস্ট, এই যে ফাস্ট কথাটা ব্যবহার হলো, জোরে বল করে। বলার কিভাবে বল করছে সেইটা বলে দিচ্ছে, যে বল করাটা কত, বল করাটা একটা কাজ, তাহলে কি হলো, এটা একটা ভার্ব, বল করাটা একটা ভার্ব, সেটা কতটা জোরে, কতটা আস্তে বা কেমন, সেটা যেই জিজ্ঞাসা করলে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল জোরে বা ফাস্ট। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ইজিলি। আচ্ছা, সেই কাজটা সে কেমন করে করেছে, সে কাজটা কেমন করে করলো না, সহজেই করলো। তাহলে কাজের, আবার দেখো কাজটা কি করে করলো, সে সহজে করলো। আবার সেই কিভাবে কাজ করছে সেই ইয়েটাকে তোমার নির্দেশ করে দিল, যে ইজিভাবে করেছে বা নাকি খুব কঠিনভাবে করেছে, তা তো নয়। আচ্ছা, কঠিনভাবে যদি করে, হার্ডলি, সেটাও কিন্তু অ্যাডভার্ব। আচ্ছা, দ্য সিনারি অফ নর্থ বেঙ্গল ইজ রিয়েলি বিউটিফুল। আচ্ছা, এবার দেখো দৃশ্যটি কেমন, এটা কি অ্যাডজেক্টিভ তো, হ্যাঁ, বিউটিফুল তো হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, যে গুণ, কেমন সুন্দর সিনারি, বিউটিফুল। আচ্ছা, কতটা সুন্দর, এবার যখন জিজ্ঞাসা করছে তখন বলছে রিয়েলি বিউটিফুল, মানে ভীষণ সুন্দর, ঠিক আছে, দৃশ্যটি কেমন সেটা, মানে এই যে সত্যি বা ভীষণ সুন্দর। এবার এসো প্রিপোজিশনে। নাউন এবং প্রোনাউন, আবার বলে দিয়েছিলাম, নাউন এবং প্রোনাউনের আগে বসে। প্রি মানে কি, আগে, আর পজিশন মানে স্থান। তো আগে বসে মানে হচ্ছে, হ্যাঁ, তাদের আগে বসে সেন্টেন্সের
মানে অন্য যে সমস্ত ওয়ার্ডগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তা কীরকম? এই যে আমি বলেছিলাম স্থান কাল পাত্র অমুক তমুক, কোথায় সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে, ওপরে না নিচে, এই সমস্ত কিছু যার মাধ্যম দিয়ে বোঝানো হয় সেইগুলো হচ্ছে প্রিপোজিশন। যেমন ফাদার রিটার্নড ফ্রম হরিদ্বার ইয়েস্টারডে, মানে বাবা হরিদ্বার থেকে, হরিদ্বার থেকে গতকাল ফিরলেন। ঠিক আছে? তা এখানে কি হচ্ছে, হরিদ্বারের সঙ্গে অন্য বাক্যের অন্য সম্পর্ক বোঝে, যে কোথা থেকে। এখানটায় দেখো, দ্য রেনবো ইজ সিন, কোথায় দেখা যাচ্ছে? ইন দ্য স্কাই দেখা যাচ্ছে, মানে আকাশে দেখা যাচ্ছে। এই আকাশের সঙ্গে বাক্যের সম্পর্ক তৈরি হলো। আবার দেখো, অতটা যদি নাও বোঝো, এইটুকু বোঝো যে স্থান কাল পাত্র, কোথায় জিনিসটা হচ্ছে, ওপরে নিচে না সামনে না পিছনে, মধ্যে না উপরে, এই সমস্তগুলো যা দিয়ে বোঝানো হবে সেইগুলো হচ্ছে প্রিপোজিশন। এই যে আমি বলছি ওপরে, আমি যে বলছি নিচে, এই যে কথাগুলো, এই যে আমি বলছি যে ঘরের ভিতরে, অথবা বলছি ঘরের বাইরে, এই যে এতক্ষণ ধরে এই যে কথাগুলো বললাম না, অনেক উঁচুতে, এই যে কথাগুলো, এইগুলোই হচ্ছে বাংলাতে যেমন ইংরেজিতে এগুলোকে প্রিপোজিশন বলছে। যেমন দ্য প্লেয়ার্স আর গোয়িং ইন টু দ্য ফিল্ড, কোথায় যাচ্ছে দেখলে? ওই মাঠের ভিতরে যাচ্ছে। তাহলে এইগুলো, এই যে ব্যবহার করি আমরা বাংলাতে, সেইগুলোকে ইংরেজিতে তোমার মাঠের মধ্যে প্রবেশ করছেন বা ভিতরে প্রবেশ করছেন, এগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলছে। অনেক প্রিপোজিশন আছে। প্রিপোজিশন যখন ডিটেলে করাবো তখন সমস্ত প্রিপোজিশনগুলো নিয়ে আলাদা আলাদাভাবে বোঝাবো। এবার দেখো কনজাংশন। কনজাংশন কি? দুটো ওয়ার্ডকে, কখনো কখনো দুটো ওয়ার্ডকে জুড়ে দিচ্ছে, আবার কখনো কখনো দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে। কি কি দিয়ে? অ্যান্ড এবং বাট মেনলি ব্যবহার হয় এগুলো। এ বাদেও কিছু কিছু আছে, ঠিক আছে? সেগুলোকে ডিটেলে যখন কনজাংশন পড়াবো তখন বোঝাবো। যেমন আইদার আছে, নাইদার আছে, ঠিক আছে, অলদো আছে, এরকম কিছু আছে। তো টু অ্যান্ড টু মেক ফোর, মানে 2 আর 2 4 হয়। এই যে অ্যান্ড কথাটা ব্যবহার হলো। জাপান ইজ এ স্মল বাট রিচ কান্ট্রি। দেখলে, জাপান হচ্ছে কি? ছোট কিন্তু ধনী দেশ। এই যে বাট অ্যান্ড এই দিয়ে যে দুটো বাক্য জোড়া হয় সেটাকেই কনজাংশন বলে। সোজা কথা এগুলোই মনে রাখো, ঠিক আছে? এরপরে হচ্ছে কি? ইন্টারজেকশন বলেছিলাম কি? যে বিস্ময় সূচকের যে বাক্য, যে আবেগ অনুভূতি এইগুলো প্রকাশ করা হয়। হুররে ইন্ডিয়া হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, এই যে কি আনন্দ, হুররে, এইটা হচ্ছে ইন্টারজেকশন বা বিস্ময় সূচক অব্যয়, ঠিক আছে? অ্যালাস হি ইজ ডেড, হায় হায় সে মারা গেছে। এই যে অ্যালাস, ইংরেজিতে এইগুলো ব্যবহার হয়, আমরা যেমন বাংলাতে ব্যবহার করলাম হায় হায় সে মারা গেছে। ওহ হোয়াট এ ফাইন স্কোয়ার কাট ইট ইজ বাই সৌরভ গাঙ্গুলি। বাহ বাহ বাহ, সৌরভ গাঙ্গুলি কি সুন্দর স্কোয়ার কাট মেরেছেন। তো এই যে ব্যাপারগুলো উচ্ছ্বাস প্রকাশ করা হয় সেগুলোই হচ্ছে তোমার ইন্টারজেকশন। তো এখানে কি, এই আমি বলেছিলাম এইটা কিন্তু আমি আলাদা করে পড়াবো। আর্টিকেল এ অ্যান্ড দি হলো এক ধরনের অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলো কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, কিন্তু এদের অ্যাডজেক্টিভ বলা হয় না, বলা হয় ডিটারমিনার। কেন? এরা বিভিন্ন রকম পরিমাণকে নির্দিষ্ট করে দেয়, ঠিক আছে? সেটা যখন এই আর্টিকেলটাকে পড়াবো সেই সময় ডিটেলে করব। কিন্তু এটুকু জেনে রেখে দাও, এই আর্টিকেল এ, অ্যান এবং দি এগুলো কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ হলো, তাদেরকে অ্যাডজেক্টিভ না বলে বলা হয় ডিটারমিনার্স, ঠিক আছে? এরপর দেখো কিছু এক্সাম্পল আছে তোমাদের জন্য। যে তমলুক একটি ঐতিহাসিক শহর, ঠিক আছে? তমলুক ইজ এ হিস্টোরিক্যাল টাউন। তো এটা কি হচ্ছে? এই যে তমলুক কথাটা, এটা কি পাবো আমি? এটা হচ্ছে একটা নাউন পেলাম এর থেকে। রূপো একটি মূল্যবান ধাতু, সিলভার ইজ এ প্রেশাস মেটাল, এটা কি পেলাম? একটা অ্যাডজেক্টিভ পেলাম। মেটালটা কেমন? প্রেশাস মেটাল। আচ্ছা, সে তার বাবার সঙ্গে আসবে। হি উইল কাম উইথ হিজ ফাদার, ভালো কথা। তা সে কথাটা যখন পেয়েছি, হিটা মানে কি? এটা হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে বসেছে। আমরা একটি বিখ্যাত বিদ্যালয়ে পড়ি, উই রিড,
ইন এ ফেমাস স্কুল। এই রিড কথাটা মানে কি, আমরা পড়ি, মানে হচ্ছে একটা কাজ করি, তাহলে রিড হচ্ছে একটা ভার্ব। গিলক্রিস্ট একটি অনবদ্য ক্যাচ নিলেন। গিলক্রিস্ট টুকে ফ্যান্টাস্টিক ক্যাচ। এই ক্যাচটা কেমন ক্যাচ? ফ্যান্টাস্টিক ক্যাচ। তাহলে এটা ক্যাচ মানে তো একটা কাজ করা, তাহলে এটা তো নিশ্চয়ই অ্যাডজেক্টিভ হবে না, ক্যাচটা কেমন হয়েছে সেইটা বলছে, ফ্যান্টাস্টিক, তাহলে এটা হলো একটা অ্যাডভার্ব। শীঘ্র এখানে এসো, কাম হেয়ার সুন, এটাও দেখো, কাম কাম মানে একটা কাজ করা, তাহলে কাজ করাটা কেমন করে করো? সুন করো, এটাও একটা অ্যাডভার্ব। অন্যের ওপর নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড অন আদার্স। তো এখানে এটা কি হচ্ছে? এটা ভার্ব। লতা এবং আশা দুই বোন, লতা এবং আশা আর টু সিস্টার্স। দেখতে পেলে এই যে নাম্বারগুলো বলা হয়েছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ঋষিকেশ একটি বিখ্যাত তীর্থস্থান। ঋষিকেশ ইজ এ ফেমাস প্লেস অফ পিলগ্রিমেজ। এখানে দেখো এই প্রিপোজিশন কোথাকার? ঋষিকেশ একটি মানে একটা স্থানের কথা বলছে, অফ কিসের? না কিসের? তীর্থস্থানের জায়গা। আহা কুকুরটি মারা গেছে, অ্যালাস দ্য ডগ ইজ ডেড। এটা কি হলো? যে কুকুরটি মারা গেছে, হাই হাই, মানে এটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে। এ পাশে তোমার কিছু দেওয়া আছে, তোমার কিছু উদাহরণ আরও দেওয়া আছে, যেমন এগুলোকে যদি ট্রান্সলেশন করে করা যায়, আমরা হরিদ্বার গিয়েছিলাম, ওই হরিদ্বার একটা বিশেষ গাঁদা একটি সুন্দর ফুল, এই মানে সুন্দর কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরকম এ পাশে কিছু বাংলাতে দেওয়া আছে, ঠিক আছে। তো এবার যদি আমরা একটু এক্সারসাইজ মতো একটুখানি দেখতে পাই, চেষ্টা করি, তাহলে কীরকম দাঁড়াচ্ছে জিনিসটা দেখো। এইভাবে যদি বেছে নেওয়া হয়, ঠিক আছে, কি বলছে যে নিচের প্রতিটি সেন্টেন্সের পার্টস অফ স্পিচগুলো লেখো। ওয়ান ইজ ডান ফর ইউ। কিশোর কুমার নাউন, ওয়াজ মানে একটা ভার্ব, এ মানে একটা অ্যাডজেক্টিভ বা তোমার এটাকে বলতে পারো আর্টিকেল বা ডিটারমিনার। গ্রেট মানে একটা অ্যাডজেক্টিভ, সিঙ্গার মানে একটা নাউন। আচ্ছা আচ্ছা, হ্যাপ কথাটা কি? এখানে পাশে কি লিখবো? হ্যাপ মানে আছে, মানে একটা কাজ, এটা একটা ভার্ব হবে এখানে। ইউ মানে একটা কারণ নামের পরিবর্তে তো ইউ বসানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা প্রোনাউন। এভার বিন মানে কখনো, কখনো, তাহলে এটা কি বেরোচ্ছে? একটা হ্যাভ ইউ এভার বিন, বিন কথাটা কিন্তু একটা ভার্ব, আবার ভার্ব বেরোলো। টু মানে দেখো একটা প্রিপোজিশন, আগ্রা একটা স্থানের নাম, নাউন, ঠিক আছে। তো তাহলে কি হলো? কখনো কি, এটা হচ্ছে একটা তোমার কি বলবো, পুরোটা পড়ো তাহলে বুঝতে পারবে। হ্যাভ ইউ এভার বিন টু আগ্রা? তুমি কি কখনো আগ্রাতে গেছো? তাহলে এইখানটা আমি বাদ রাখলাম কেন? এখানটা বুঝে বলতে হবে তোমাকে যে এটা কি। হ্যাভ ইউ, তুমি কি তুমি এই যে কখনো কথাটা ব্যবহার করলাম, তাহলে এটা তো অ্যাকচুয়ালি একটা মানে অব্যয় বাংলাতে যদি বলা হয়, তাহলে হ্যাভ ইউ এভার বিন, কখনো কি গেছো আগ্রাতে? তাহলে এইটা মানে যাওয়াটা, বিন, এই যে বিন এইটা ভার্ব, আর ভার্বটা কেমন? কখনো কি গেছো, তাহলে এটা কি বেরোলো? একটা অ্যাডভার্ব বেরোলো। এবার ইংলিশ একটা নাউন, ইজ একটা ভার্ব, এ একটা ধরো তোমার অ্যাডজেক্টিভ বা আর্টিকেল হিসেবে ধরো বা ডিটারমিনার। রিচ মানে হচ্ছে একটা গুণ প্রকাশ করছে, তাহলে হচ্ছে কি এটা অ্যাডজেক্টিভ। ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা, সেটা আবার নাউন। এই জন কিটস একজনের নাম, ধরো একজন কবির নাম, তাহলে এটা হচ্ছে নাউন। ডায়েট মানে একটা ভার্ব, মারা গেছিলেন। ইয়ং মানে হচ্ছে কি একটা তার গুণ প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গেল? তা এইভাবে যদি তোমরা এইটাকে এই স্ক্রিনটার থেকে এইগুলোকে তুলে নাও, তুলে নিয়ে যদি ব্যালেন্সগুলোকে চেষ্টা করো, তাহলে আরও খানিকটা ক্লিয়ার হয়ে যাবে। এখন টোটাল যদি আমি এখানে সব করতে বসি, মানে পুরো এক্সারসাইজটা করতে বসি, তাহলে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে। এখন সকলে তো পছন্দ করে না যে ক্লাস বেশি লেন্দি হোক, তবু আমি আর একখানা করে দিচ্ছি। ধরো উই মানে একটা প্রোনাউন, মানে একটা নামের পরিবর্তনে আমরা বেরোচ্ছে। হ্যাভ মানে একটা, উই হ্যাভ মানে হ্যাভ মানে একটা কাজ। লার্নড এটাও একটা ভার্ব। পার্টস এইটাকে রেখে দাও পাশে। অফ স্পিচ এইটা একটা, টোটালটা। অফ মানে কি বেরোলো? প্রিপোজিশন। স্পিচ মানে হচ্ছে
মানে তুমি বাক্য বলতে পারো, এই যে বাক্য বলতে পারো, তা বাক্যের কোন অংশ পড়েছি? পার্টস। তো এটাও কি হচ্ছে যে এই লার্নড আমরা পড়েছি বাক্যটির এর অংশ, তাহলে এটা কি বেরোলো? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরকম করে কঠিন উদাহরণ না হলেও সহজ উদাহরণ দিয়ে, তোমাদের কাছে যদি গ্রামার বই থাকে তোমরা গ্রামার বইতে এই জায়গাটা একটু উদাহরণগুলো প্র্যাকটিস করো, কারণ আমরা তো তোমাকে বই দিয়ে দেখাতে পারছি না, এইভাবে পড়িয়ে দিচ্ছি। বাড়িতে যে গ্রামার বই থাকবে তাতে এই লেসনটাকে এইভাবে খুলে যখন তোমরা পড়বে, আশা করি তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ক্লাসটা আশা করি তোমাদেরকে ভালো লাগলো। এই ক্লাসের পরে আমি নেক্সট ক্লাস যেটা করছি, এই তোমার এই ওই বললাম না এ অ্যান্ড দি, এইগুলো খানিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, এবং একদম এইবার যেগুলো করব, এই যে নাউন প্রোনাউন এই সমস্তগুলোকে করাবো আলাদা আলাদা করে করাবো, এবং তার আগে যেটা শিখবো যে বাক্য গঠন হবে কি করে। বাক্য গঠন হবে, এই বাক্যগুলো তোমরা লিখতে পারবে, তবে না তুমি শিখবে যে বাক্যের অন্যান্য অংশগুলো কি কি হচ্ছে। আমি বাক্যের অংশ কি কি সেগুলো প্রথমত শিখিয়ে দিলাম। চলো, এই ক্লাসে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে এতক্ষণ ক্লাসে ছিলাম। ডিটেলিংয়ের যে ক্লাস, সেই ক্লাসটা করলাম। কনসেপ্টের ক্লাসের পরে যেটা আমি কথা দিয়েছিলাম তোমাদের করাবো, সেগুলো চালু রেখেছি। তোমরা কমেন্টে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেগুলোকে জানিও, আর একটু সহজ উদাহরণ বাড়িতে একটু প্র্যাকটিস করো। আর জানোই এই চ্যানেলটা তাদের জন্যে, তাদের দেখার জন্যে যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই, তো তাদের জন্য একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে লাইক করো। তো এই করে, এগুলো তো আমি বলি না, তোমরা এখনকার দিনের যারা ছাত্রছাত্রী আছে ওগুলো সবাই জানো, যারা বয়স্করাও দেখছেন তাদের জন্য এগুলো বললাম। আর কমেন্টে সমস্যার জায়গা আমাকে জানাও, আমি সেইটাকে নিয়ে ক্লাস করব। তো চলো, সবাই ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার আগামী ক্লাসে।